এই ক্লাসে আমরা একটা প্রমাণাকার তৈরি করব, অর্থাৎ একটা লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার চেষ্টা করব। তো এখানে বলেছে যে নিম্নের লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাটাকে প্রমিত বা আদর্শ আকারে রূপান্তর করো। তো প্রমিত আকার বলেন, আদর্শ আকার বলেন, আর ওইগুলো আপনি যাই বলেন না কেন, এগুলো কিন্তু একই বিষয়, ঠিক আছে? সো আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে হবে। তো আমরা একটু দেখি যে একটা লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাকে প্রমাণ আকারে কনভার্ট করার যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলোকে, সো ওখানে আমরা সবগুলো স্টেপ লিখে রেখেছি। প্রথম স্টেপ হচ্ছে আমাদের যে অবজেক্ট ফাংশন থাকবে, অর্থাৎ উদ্দেশ্যমূলক ফাংশন, সেইটা সর্বদা ম্যাক্সিমাইজেশন টাইপে হতে হবে, অর্থাৎ গরিষ্ঠকরণ টাইপে হতে হবে। যদি না হয় তাহলে মাইনাস দ্বারা গুণ করে দেখেন। যদি লঘিষ্ঠকরণে থাকে, অর্থাৎ যদি সেটা গরিষ্ঠকরণে না হয়, তাহলে সেটাকে মাইনাস দ্বারা গুণ করে লঘিষ্ঠকরণে গরিষ্ঠকরণে নিতে হবে। অর্থাৎ ম্যাক্সিমাইজ জেড, অর্থাৎ গরিষ্ঠকরণ জেড অ্যাস্টারিক্স সমান হচ্ছে মাইনাস মিনিমাইজ জেড। এখন আমরা যদি এই প্রশ্নটা একটু দেখি, আমাদের এই প্রশ্নটা অলরেডি ম্যাক্সিমাইজেশনে আছে, অর্থাৎ ম্যাক্সিমাইজেশন এটা অলরেডি আছে। সো যেহেতু এটা অলরেডি ম্যাক্সিমাইজেশনে আছে, সো প্রথমে কোনো কাজ করার দরকার নাই। এবং এই যে অংশটা, এই যে ফাংশনটা, এটা হচ্ছে অবজেক্ট ফাংশন। ওকে, তারপরে কি বলেছে দেখেন, শর্তের ডান দিকে সবসময় অঋণাত্মক হতে হবে। সো আপনাদের শর্তগুলো দেখেন, এখানে কোনো শর্তই কিন্তু ঋণাত্মক নাই। দেখেন এগুলো সবগুলো কিন্তু পজিটিভ। সো চলুন আমরা একটু স্টেপ বাই স্টেপ এটাকে সমাধান করব। সো প্রথমত, যেহেতু এইটা অলরেডি আমাদের ম্যাক্সিমাইজেশনে আছে, সো অবজেক্ট ফাংশনে আমাদের কোনো কাজ নাই। এখন প্রথম শর্তে যে কনস্ট্রেন্টটা আছে সেটা হচ্ছে লেস দেন ইকুয়াল, দ্বিতীয় শর্তে যে কনস্ট্রেন্টটা আছে সেটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, এবং তৃতীয় শর্তে যে কনস্ট্রেন্টটা আছে, যে শর্তটা অসমতাটা আছে, যে অসমতাটা আছে, সেটা হচ্ছে লেস দেন ইকুয়াল। অর্থাৎ প্রথম শর্তের অসমতা হচ্ছে লেস দেন ইকুয়াল, দ্বিতীয় শর্তের অসমতা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, এবং তৃতীয় শর্তের অসমতা হচ্ছে লেস দেন ইকুয়াল। এখন দেখেন, যদি যদি আপনার অসমতা যদি আপনার অসমতা দেখেন, এই যে এগুলো আমরা যদি একটু দেখি, দেখেন যদি আপনার অসমতা লেস দেন ইকুয়াল হয়, তাহলে আপনাকে কমতি চলক অর্থাৎ স্ল্যাক ভেরিয়েবল যোগ করতে হবে। আর যদি গ্রেটার দেন ইকুয়াল হয়, তাহলে সারপ্লাস ভেরিয়েবল বিয়োগ করতে হবে। এইটাই জাস্ট আপনাকে মনে রাখতে হবে। সো এখানে প্রথম শর্তের জন্য আমরা একটা স্ল্যাক ভেরিয়েবল নিব, যেহেতু এখানে লেস দেন ইকুয়াল আছে, সো স্ল্যাক ভেরিয়েবল যেটা আমরা যোগ করব। দ্বিতীয় সমীকরণে আমরা নিব একটা সারপ্লাস ভেরিয়েবল, যেটা আমরা বিয়োগ করব। এবং তৃতীয় শর্ত লেস দেন ইকুয়াল, সো এখানে আমরা একটা স্ল্যাক ভেরিয়েবল কি করব, যোগ করব। অর্থাৎ এখানে টোটাল তিনটা অসমতা আছে, সো তিনটা ভেরিয়েবল আমাদের এখানে আসবে। তিনটা ভেরিয়েবল আসবে, লেস দেন থাকলে স্ল্যাক ভেরিয়েবল, গ্রেটার দেন থাকলে সারপ্লাস ভেরিয়েবল। স্ল্যাক ভেরিয়েবল সবসময় যোগ হয়, সারপ্লাস ভেরিয়েবল সবসময় বিয়োগ হয়। এই কনসেপ্টটা যদি আপনি বুঝে যান, দ্যাট ইজ ক্লিয়ার। সো আমরা লিখব প্রথম শর্তে। সো এখানে শর্ত দেখেন, তিনটা শর্ত আছে। সো আমরা লিখব প্রথম শর্তে, যেহেতু লেস দেন ইকুয়াল, সো আমরা স্ল্যাক ভেরিয়েবল অর্থাৎ কমতি চলক। প্রথম শর্তে আমরা কি করব, প্রথম শর্তে কমতি চলক s1 গ্রেটার দেন ইকুয়াল 0। তারপর হচ্ছে দ্বিতীয় শর্তে প্রার্থী চলক s2 গ্রেটার দেন ইকুয়াল 0। এখানে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, দেখেন এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যতগুলো স্ল্যাক ভেরিয়েবল বা যতগুলো সারপ্লাস ভেরিয়েবল নেন না কেন, সবগুলোই কিন্তু অঋণাত্মক, অর্থাৎ ঋণাত্মক নয়। তার মানে শূন্য হতে পারে অথবা ধনাত্মক হতে পারে। এর জন্য এগুলোকে আমরা গ্রেটার দেন ইকুয়াল 0 দিয়েছি। এবং 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 তৃতীয় শর্তে কমতি চলক s3 গ্রেটার দেন ইকুয়াল। এখন দেখেন, এই যে প্রথম শর্তে আমরা s1 নিলাম, দ্বিতীয় শর্তে আমরা s2 নিলাম, তৃতীয় শর্তে আমরা s3 নিলাম। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এই s1 s2টা কিভাবে নিব। দেখেন, প্রথম শর্তের জন্য নিয়েছে তাই s1, দ্বিতীয় শর্তের জন্য নিয়েছে তাই s2, তৃতীয় শর্তের জন্য নিয়েছে তাই s3। যদি এখানে আরেকটা শর্ত থাকতো তাহলে পরেরটা আমরা s4 নিতাম। তার মানে এগুলো আপনি সিরিয়ালে নেবেন, কোনো সমস্যা নাই। জাস্ট কোনটা স্ল্যাক ভেরিয়েবল, কোনটা সারপ্লাস ভেরিয়েবল, এই জিনিসটা বুঝতে হবে। যদি লেস দেন থাকে তাহলে স্ল্যাক ভেরিয়েবল, যদি গ্রেটার দেন থাকে তাহলে সারপ্লাস ভেরিয়েবল, লেস দেন থাকলে স্ল্যাক ভেরিয়েবল। এই কনসেপ্টটা জাস্ট আপনাকে বুঝে নিলেই হয়ে যাবে। এত নিয়ে
অসমতাগুলিকে সমীকরণ আকারে নিয়ে পাই, অসমতাগুলিকে সমীকরণ আকারে নিয়ে পাই, সমীকরণ আকারে নিয়ে পাই। এখন এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, দেখেন আমাদের স্টেপগুলো কি ছিল, আমরা যদি আমাদের স্টেপগুলো একটু দেখি, তো প্রথম স্টেপে বলা হয়েছিল যে যদি সেটা মিনিমাইজে থাকে ম্যাক্সিমাইজে নিতে হবে, শর্তের ডান দিকে সবগুলো অঋণাত্মক হবে, আমাদের সবগুলো অলরেডি অঋণাত্মক, সকল চলক অঋণাত্মক হবে, অর্থাৎ আপনার যে স্ল্যাক ভেরিয়েবল বা যে সারপ্লাস ভেরিয়েবল বা যে ভেরিয়েবলগুলো কোয়েশ্চেনে দেয়া থাকবে সবগুলাই গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। এখন তারপর হচ্ছে সকল শর্তগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। দেখেন এখানে ডি নম্বর যে কন্ডিশন, সকল শর্তগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে, তাহলে আপনার কাজ শেষ। এখন আমরা এগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করব। তাই আমরা লিখলাম যে প্রথম শর্তে কমতি চলক অর্থাৎ স্ল্যাক ভেরিয়েবল, দ্বিতীয় শর্তে বাড়তি চলক এবং তৃতীয় শর্তে কমতি চলক নিয়ে আমরা এগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করব। ওকে, সো এটা অলরেডি আমাদের গরিষ্ঠকরণে আছে। সো আমরা কি লিখবো, আমরা লিখবো গরিষ্ঠকরণ জেড। এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা যারা ইংলিশে আনসার করতে চাচ্ছেন তারা লিখবেন ম্যাক্সিমাইজেশন জেড অর্থাৎ গরিষ্ঠকরণ জেড। তাহলে জেড সমান কি আছে, 2x1 প্লাস x2 প্লাস 4x3, 2x1 প্লাস x2 প্লাস 4x3। ওকে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট ফাংশন। কি এটা, অবজেক্ট ফাংশন বা উদ্দেশ্যমূলক ফাংশন। ঠিক আছে, এটা আমাদের উদ্দেশ্য যে এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। এখন শর্তগুলো, তো আমরা লিখবো শর্ত সমূহ। যারা ইংলিশে লিখবেন তারা লিখবেন সাবজেক্ট টু কনস্ট্যান্ট আর উপরে লিখবেন ম্যাক্সিমাইজ জেড, এইভাবে লিখলে হবে, এখানে এসটি লিখলেই হয়ে যাবে। আচ্ছা, এখন শর্তগুলা কি, তো প্রথম শর্তটা হচ্ছে -2x1 প্লাস 4x2, -2x1 প্লাস 4x2। এখন একটা বিষয় আপনাকে ক্লিয়ারলি মনে রাখতে হবে, আপনার অবজেক্ট ফাংশনে যতগুলা ভেরিয়েবল থাকবে আপনার কনস্ট্যান্টগুলোর মধ্যে সবগুলা ভেরিয়েবল থাকতে হবে। কিন্তু দেখেন আমাদের এখানে অবজেক্ট ফাংশনে ভেরিয়েবল আছে তিনটা, x1 x2 x3, বাট প্রথম কন্ডিশনে বা প্রথম কনস্ট্যান্টের মধ্যে ভেরিয়েবল আছে দুইটা, একটা ভেরিয়েবল নাই, কি নাই, x3 নাই, কিন্তু আপনার ভেরিয়েবলটাকে রাখতে হবে, তাই এটাকে আমরা লিখবো +0x3। অর্থাৎ আপনার অবজেক্ট ফাংশনে যতগুলো থাকবে কনস্ট্যান্টগুলোকে ততগুলো থাকতেই হবে, যদি না থাকে তাহলে আমরা 0 দিয়ে ওই ভেরিয়েবলটাকে লিখে দিব। ওকে, এখন দেখেন প্রথম শর্তের জন্য, যে দেখেন প্রথম শর্তের জন্য আমরা কমতি চলক s1 নিয়েছিলাম, কি নিয়েছিলাম, কমতি চলক s1, কি নিয়েছিলাম, কমতি চলক s1। সো আমরা লিখব +s1। এখানে প্লাস কেন, কারণ এই যে দেখেন কমতি চলক, কমতি চলক আমরা কি করি, যোগ করি, কমতি চলক যোগ করি, বাড়তি চলক বিয়োগ করি। এই যে দেখেন, এই যে দেখেন একটু আমরা দেখি এই জায়গাটা দেখেন, যদি কোনো শর্তে লেস দেন ইকুয়াল থাকে তাহলে সেটার বাম পক্ষে এই যে যোগ বিয়োগের ব্যাপারটা কিন্তু বাম দিকে, ডান দিকে না, কিন্তু লেস দেন ইকুয়াল চিহ্ন থাকে তাহলে সেখানে কি করতে হবে, কমতি চলক যোগ করতে হবে, অর্থাৎ স্ল্যাক ভেরিয়েবল যোগ করতে হবে। আর গ্রেটার দেন ইকুয়াল থাকলে, গ্রেটার দেন ইকুয়াল থাকলে আপনার সারপ্লাস ভেরিয়েবল বিয়োগ করতে হবে। এইটাই হচ্ছে এখানে মূল কনসেপ্ট। ওকে, সো আমরা এটাকে যোগ করলাম। এখন দেখেন আরো দুইটা শর্ত আছে, আরো দুইটা শর্ত আছে। আচ্ছা, এই ডান দিকের মানটা আমি একটু পরে লিখি। তারপর দ্বিতীয় শর্ত x1 প্লাস 2x2, দেখেন x1 প্লাস 2x2 প্লাস x3 প্লাস x3, ঠিক আছে। এখন দেখেন দ্বিতীয় শর্তে, দ্বিতীয় শর্তে আমরা বাড়তি চলক s2 নিব, যেহেতু এটা সারপ্লাস ভেরিয়েবল এটা বিয়োগ হবে। এখন দেখেন সারপ্লাস ভেরিয়েবলটা কিন্তু s2, প্রথম শর্তে একটা চলক ছিল s1। এখন আপনি যে স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবলগুলো নেবেন সেইগুলো সবগুলো কনস্ট্যান্টের মধ্যে থাকতে হবে, প্লাস উদ্দেশ্যমূলক যে ফাংশন অর্থাৎ যে অবজেক্ট ফাংশন আছে সেইটার মধ্যেও থাকতে হবে। এখন প্রথম বিষয় হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে এই যে আপনি s1 লিখেছেন প্রথম শর্তের জন্য, প্রথম শর্তের জন্য ওইটা কিন্তু আমাদের অবজেক্ট ফাংশনে নাই, সো ওইটা আগে আপনাকে অবজেক্ট ফাংশনে লিখতে হবে। তো এখানে আমরা লিখবো 0s1। এখন দেখেন এখানে আমাদের দ্বিতীয় কন্ডিশনে, দ্বিতীয় কন্ডিশনে আমরা কি করব, দ্বিতীয় শর্তে কিন্তু আমরা সারপ্লাস ভেরিয়েবল s2 বিয়োগ করব, কিন্তু s2 এর আগে তো আমাদের প্রথম শর্তে একটা স্ল্যাক ভেরিয়েবল ছিল, ওই স্ল্যাক ভেরিয়েবলটা আপনাকে লিখতে হবে। সো প্রথমত আমরা লিখব 0s1, তারপর লিখব -s2। দেখেন
0s1 আমরা কেন লিখলাম? কারণ আমাদের প্রথম শর্তের মধ্যে s1 আছে। সো দ্বিতীয় শর্তের মধ্যে, তৃতীয় শর্তের মধ্যে এবং অবজেক্ট ফাংশনের সবগুলোর মধ্যে s1 থাকতে হবে। তো যেহেতু আমাদের প্রথম শর্তের মধ্যে s1 ছিল, সো দ্বিতীয় শর্তের মধ্যে ওটা রাখতে হবে। সো এটাকে আমরা লিখবো 0s1। অবজেক্ট ফাংশনে লিখবো আমরা 0s1। এখন দেখেন দ্বিতীয় শর্তের মধ্যে একটা সারপ্লাস ভেরিয়েবল এসেছে s2, ওইটা কিন্তু প্রথম শর্তে নাই। সো প্রথম শর্তে এটাকে আপনাকে লিখতে হবে। সো আমরা লিখবো 0s2 এবং এই সেম জিনিসটা আপনাকে অবজেক্ট ফাংশনেও লিখতে হবে। ওকে, এখন আসেন তৃতীয় শর্তে, 2x1 প্লাস 3x3। দেখেন 2x1, এখন লক্ষ্য করেন এখানে 1 এবং 3 আছে, 2 নাই, বাট 2 লিখতে হবে কারণ সবগুলো থাকতে হবে। আমরা লিখবো এখানে 0x2, তারপর হচ্ছে 3x3। দেখেন ভাই, সহজ বিষয়টা হচ্ছে আপনার অবজেক্ট ফাংশনে যতগুলো ভেরিয়েবল থাকবে আপনার সবগুলো কনস্ট্যান্টের সবগুলো ভেরিয়েবল থাকতে হবে। একই সাথে যে স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল বা আর্টিফিশিয়াল ভেরিয়েবল, পরবর্তীতে পাবেন আর্টিফিশিয়াল ভেরিয়েবল, এই আর্টিফিশিয়াল ভেরিয়েবল বা স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল যেগুলো নেবেন সেইগুলো আপনার সবগুলো কনস্ট্যান্টের মধ্যে থাকতে হবে, একই সাথে আপনার অবজেক্ট ফাংশনেও থাকতে হবে, কোনো অবস্থাতেই ভুল করা যাবে না। সো তৃতীয় শর্তের জন্য আমরা কি নিয়েছিলাম? একটা স্ল্যাক ভেরিয়েবল s3। এখন প্রশ্ন হচ্ছে s3 এর আগে দুইটা কন্ডিশন ছিল আমাদের, দুইটা কন্ডিশনের জন্য দুইটা স্ল্যাক ভেরিয়েবল ছিল। সো এই দুইটা স্ল্যাক ভেরিয়েবল আগে আপনাকে লিখে নিতে হবে। সো 0s1 প্লাস 0s2। এখন আপনার যে স্ল্যাক ভেরিয়েবল s3 এইটা লিখে দিতে হবে। এখন কথা হচ্ছে যে এখানে যে স্ল্যাক ভেরিয়েবলটা আপনি লিখেছেন এটা কিন্তু আমাদের প্রথম দুইটা কন্ডিশনে নাই, বাট এই দুইটাও আপনাকে লিখতে হবে। সো এখানে আমরা লিখবো 0s3, এটাও হয়ে যাবে 0s3, একই সাথে আপনার অবজেক্ট ফাংশনও লিখে নিতে হবে 0s3। এটা খুবই মজার জিনিস, কিন্তু খুবই মজার জিনিস। কিন্তু এখন আসেন ডান দিকের মানে, ডান দিকে কি ছিল? এই যে দেখেন এখন আমরা কি করেছিলাম, আমাদের এই যে আমরা স্ল্যাক ভেরিয়েবল সারপ্লাস ভেরিয়েবল যখন নিব তখন কিন্তু আমাদের আর এই অসমতাগুলো থাকবে না, তখন এগুলো সমান হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে ইকুয়াল 4 ইকুয়াল 5 ইকুয়াল টু 2, অর্থাৎ এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2। কোনো অবস্থাতেই ডান দিকের কোনো মান নেগেটিভ হওয়া যাবে না। যদি হয়ে যায় তাহলে এই প্রমাণ আকারে নেওয়ার আগেই ওইটাকে মাইনাস দ্বারা গুণ করতে হবে, গুণ করলে ডান দিকের মানটা পজিটিভ হয়ে যাবে। বাম দিকের যেগুলো আছে দেখেন, এই যে বাম দিকে যেগুলো আছে এগুলোর সামনে মাইনাস থাকলে কোনো সমস্যা নাই, বাট ডান দিকে কোনো অবস্থাতেই মাইনাস থাকা যাবে না। সো কাজ করা শেষ, কিন্তু এখানে একটা জিনিস দেখেন, একটা জিনিস দেখেন, আমরা একটু আগের পেজে আসি। এখানে একটা বিষয় ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে শর্তের ডান দিকে ঋণাত্মক হবে এবং সকল চলক ঋণাত্মক হবে। সকল চলক, তো আমাদের এই টোটাল প্রশ্নের মধ্যে যতগুলো চলক ছিল সবগুলো কি হয়ে যাবে? সবগুলো হচ্ছে আপনার গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। সো এখানে কি কি চলক আছে দেখেন, অবজেক্ট ফাংশনে দেখে ফেলেন, অবজেক্ট ফাংশনে যতগুলো চলক আছে নিচের গুলোতেও সব চলক আছে। তো অবজেক্ট ফাংশনের চলক কি কি আছে? x1 x2 x3, এই যে দেখেন x1 x2 s3, তারপর হচ্ছে s1 s2 s3, এই সবগুলাই গ্রেটার দেন ইকুয়াল 0, এই সবগুলাই কি গ্রেটার দেন ইকুয়াল 0 এবং ইহাই নির্ণয় প্রমাণ আকার, যা নির্ণয় প্রমাণ আকার। খুবই সহজ একটা কনসেপ্ট। আমরা আশা করি আমরা ক্লিয়ারলি এই কনসেপ্টটাকে বুঝতে পেরেছি, আমরা আশাবাদী আমরা এটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ।